আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ, নেওয়া হয়েছে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আজ কলেজ গেটে আবারও অবস্থানে শিক্ষার্থীদের ঘোষণা, ক্লাস পরীক্ষা বর্জনের ডাক। গণতন্ত্র ও মানবাধিকার উন্নয়নে ঐক্যমতের ঘোষণায় বে অব বেঙ্গল সংলাপের সমাপ্তি, জলবায়ু সহনশীল জ্বালানির ওপর গুরুত্বারোপ। এবং বিশ্ব জলবায়ু সম্মেলনে উন্নত দেশগুলোকে প্রতিশ্রুতি পূরণে সচেষ্ট হওয়ার আহ্বান, ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশের জন্য কার্যকর উদ্যোগের পরামর্শ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, সোমবার রাতে উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যাসহ অনেকগুলো মামলা রয়েছে। গ্রেপ্তারের পর কামরুল ইসলামকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি। 2014 সালের 13 জানুয়ারি থেকে 2019 সালের 6 জানুয়ারি পর্যন্ত আওয়ামী লীগ সরকারের খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন কামরুল ইসলাম। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া 3টি বিসিএস পরীক্ষার মূল্যায়নে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন পিএসসি। পিএসসির সভায় 46তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার ফল নতুন করে ঘোষণা করার সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগের উত্তীর্ণদের সঙ্গে নতুন করে আরও 10,638 জনকে লিখিত পরীক্ষায় বসানো হবে। এছাড়া বাতিল করা হয়েছে 44তম বিসিএস এর মৌখিক পরীক্ষা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে আবারও মৌখিক পরীক্ষা দিতে হবে। একই সাথে 45তম বিসিএস এর লিখিত পরীক্ষার উত্তরপত্র তৃতীয় পরীক্ষকের মাধ্যমে মূল্যায়নের সিদ্ধান্ত হয়েছে। পিএসসি আরও জানিয়েছে, বাংলাদেশ রেলওয়ের নন ক্যাডার পদে উপসহকারী প্রকৌশলী নিয়োগে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার বিষয়েও পর্যালোচনা করা হচ্ছে। এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত হবে। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। আজ আবারও কলেজের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে তিতুমির ঐক্য। এর আগে মহাখালীতে অবস্থান নিয়ে 5 ঘণ্টা সড়ক ও রেলপথ অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রিয়াজ ইসলামী রিপোর্ট। বিশ্ববিদ্যালয় করার দাবিতে মাস 3 ধরে আন্দোলন করে আসছেন সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। সারাদিন সড়ক ও রেলপথ অবরোধের পর বিকেলে 12 সদস্যের শিক্ষার্থীদের একটি দল শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করতে যায়। তবে সরকারের পক্ষ থেকে মনোপুত আশ্বাস না পেয়ে সন্ধ্যায় আবারও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা দেয় তারা। কেন প্রশাসন আমাদের সাথে তালবাহানা করছে, কেন আমাদেরকে ডেকে নিয়ে আমাদের কথা শুনছে না, তার জন্যই মূলত কলেজের মূল ফটকের সামনে আমরা অবস্থান করছি। কেন আমাদের আন্দোলনে সমর্থন জানায়, আবার কেন তারা লিখিত কোনো দলিল দিল না? আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। কোনো পক্ষে আমরা তালবাহানা আমরা চাই না। আমরা তিতুমির বিশ্ববিদ্যালয়ের দাবি, আমাদের এই দাবি মানতে হবে। আন্দোলনরত শিক্ষার্থীদের সংগঠন তিতুমির ঐক্যের প্রতিনিধিরা বলেন, বিশ্ববিদ্যালয় কমিশন গঠন না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। আগামীকালকে আমাদের তিতুমির পক্ষ থেকে সিদ্ধান্ত এটাই, তিতুমিরের ক্যাম্পাসের গেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। এখানে কোনো পরীক্ষা, ক্লাস, কোনো কিছু সংগঠিত হবে না। এর বাইরে এবার যেটা পজিটিভ মেসেজ, আমরা রাষ্ট্রপক্ষের সাথে আলোচনায় যাচ্ছি, যদি সেখানে পজিটিভ মেসেজ না আসে, মনে রাখবেন শুধুমাত্র রেলগেট নয়, আমরা আরো এক্সট্রিম হতে বাধ্য হব। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ার করেন শিক্ষার্থীরা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। গণতন্ত্র, মানবাধিকার ও বহুমাত্রিক সম্পর্ক উন্নয়ন সহ বেশ কিছু ইস্যুতে ঐক্যমত পোষণ করে শেষ হলো 3 দিনের বে অব বেঙ্গল কনভারসেশন। শেষ দিনে জলবায়ু সহনশীল জ্বালানি উৎপাদন ও ব্যবহারের ওপর কথা বলেছেন আলোচকরা। একটি সেশনে বাংলাদেশে পাকিস্তানের হাই কমিশনার বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর অনেক সুযোগ রয়েছে। পরাগ আজিমের রিপোর্ট।
সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর আয়োজনে 3 দিনের বে অফ বেঙ্গল কনভারসেশনের সমাপনী দিনে বেশ কয়েকটি সেশন অনুষ্ঠিত হয়। গণতন্ত্র, মানবাধিকার, রাজনীতি, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, কূটনীতি, জলবায়ু সহ নানা বিষয়ে খোলামেলা আলোচনা করেন বক্তারা। একটি আলোচনায় বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার নিয়ে সবাই একমত পোষণ করেন। গ্রামীণ ফোনের মতন অন্য কর্পোরেটরাও যেন ডাইরেক্টলি রিনিউয়েবল এনার্জি অ্যাক্সেস করতে পারে। এই রিনিউয়েবল এনার্জি যদি আমরা সরাসরি অ্যাক্সেস করতে পারি তাহলে আমাদের কার্বন ফুটপ্রিন্টটা কমিয়ে ফেলা সম্ভব। মানুষের ক্ষতি করে উন্নয়ন নয়, এমন কথাও জোরে সোরে আলোচিত হয়েছে সেশনে। যখন একটা দেশ বা একটা সোসাইটি ডেভেলপ করে তখন ওইটার একটা হিউম্যান কস্ট থাকে। তো আমাদের দেশ বা জাতি, আমাদের বাংলাদেশে এই যে ডেভেলপমেন্টটা হয়েছে বা হচ্ছে, এটার পিছনে যে হিউম্যান কস্ট আছে এটাকে কিভাবে আমরা মিটিগেট করতে পারি। তো আমাদের বিভিন্ন প্রশ্ন ছিল এখানে। আমি প্রাইমারিলি গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমি কথা বলেছি এবং আমাদের আরও প্যানেলিস্ট ছিল, তারাও এই প্রশ্ন করেছে যে কিভাবে এটাকে ডেভেলপ করা যায়। বিকেলে একটি সেশনের বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশে পাকিস্তানের হাই কমিশনার। A particularly noteworthy example of untapped potential in our region is the bilateral trade between Pakistan and Bangladesh. As we look ahead, it is clear that there is a significant opportunity to enhance trade between our two countries. While our trade relations have grown over the years, the figures still fall short of the potential we know exists. মুক্ত পরিবেশে এমন একটি সম্মেলন আয়োজন করতে পেরে খুশি আয়োজকরা। বে অফ বেঙ্গল কনভারসেশনকে আমরা বলবার চেষ্টা করছি এটা একটা গ্লোবাল প্ল্যাটফর্ম, এটা বাংলাদেশের কিছু না, কিন্তু লোকেটেড ইন বাংলাদেশ, সো দ্যাট বাংলাদেশকে আমরা ব্র্যান্ডিং করা, বাংলাদেশকে বিশ্বের অন্যদের সঙ্গে পরিচিত করে তুলতে পারি। পৃথিবীটা অনেক জটিল ভঙ্গুর একটা অবস্থার মধ্যে আছে, এটা আমাদের মূল থিম। এর মধ্যে আমরা অবশ্যই ইন্দো প্যাসিফিক এই রিজিয়নের মধ্যে যারা যুক্ত তাদেরকে অনেক বেশি প্রাধান্য দেবার চেষ্টা করেছি। এবার নতুন আমরা সাউথ এশিয়ান কান্ট্রিগুলোকে অনেক গুরুত্ব দেবার চেষ্টা করেছি। আমাদের আলোচনার মূল এজেন্ডাগুলো ছিল জিওপলিটিক্স, ক্লাইমেট চেঞ্জ, ট্রেড, হিউম্যান রাইটস, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, হেট স্পিচ। বে অফ বেঙ্গল কনভারসেশনে অংশ নেন 80টি দেশের প্রতিনিধিরা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে 2030 সাল পর্যন্ত অপেক্ষা করা সম্ভব নয় বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান। আজারবাইজানের বাকুতে জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনের কর্মসূচিতে যোগ দিয়ে কথা বলেন তিনি। উন্নত দেশগুলোকে তাদের প্রতিশ্রুতি পূরণে সচেষ্ট হতে হবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ সহ ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর বাস্তবতার নিরিখে কার্যকর উদ্যোগ নিতে হবে। বিপর্যয়ের ঝুঁকিতে থাকা সভ্যতা রক্ষায় ন্যায্যতার ভিত্তিতে অর্থায়ন ও ছাড়ে গুরুত্বারোপ করেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মকিত মজুমদার বাবু। আজারবাইজানের বাকু থেকে আরও জানাচ্ছেন আলিম আল রাজি। নানা প্রতিকূলতা, দুর্যোগ ও বিপর্যয়ে ধুঁকছে ধরিত্রী। এমন পরিস্থিতিতে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার লক্ষ্য আর অর্জনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। এদিকে জলবায়ু অর্থায়ন চুক্তির ধীর গতিতে হতাশা জানিয়েছে পরিবেশবাদী গোষ্ঠী ও সংগঠনগুলো। সম্মেলনের আয়োজক দেশ হিসেবে জলবায়ু অর্থায়নে 2030 সালের মধ্যে 120 বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছে আজারবাইজান। সম্মেলনের দ্বিতীয় সপ্তাহের শুরুতে সাইড ইভেন্টগুলোতে চলছে নানা আলোচনা। প্রথমবারের মতো জাতীয়ভাবে লস অ্যান্ড ড্যামেজ অ্যাসেসমেন্ট ফ্রেমওয়ার্ক তুলে ধরেছে বাংলাদেশ। এতে উঠে আসে বাংলাদেশ সহ ভয়াবহ ঝুঁকিতে থাকা দেশগুলোর তথ্য উপাত্ত। জানানো হয় জলবায়ু ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবি। বিভিন্ন ডিজাস্টার হচ্ছে, সেখান থেকে আমাদের ক্লাইমেট ইন্ডিউসড ডিজাস্টারগুলো আইডেন্টিফাই করা এবং তার যে ড্যামেজ আছে আমাদের কমিউনিটির যে রাইটটাকে এস্টাবলিশ করা, প্লাস আমরা প্রপার জায়গাতে আমাদের এই রেজ করা। আমরা যদি এই ডিসপ্লেসমেন্ট ইস্যুটাকে ন্যাশনাল প্ল্যানিংয়ে ইন্টিগ্রেট করতে পারি, ডেফিনেটলি এটি একটি আমাদের লস অ্যান্ড ড্যামেজ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করবে। সেই ফ্রেমওয়ার্ক দিয়ে আমরা ইকোনমিক অ্যান্ড নন ইকোনমিক লস অ্যান্ড ড্যামেজ বের করে আমরা তখন এটাকে বের করতে পারবো। এবং বাংলাদেশ অলওয়েজ ক্লাইমেট চেঞ্জের যে কোনো অ্যাকশনে খুবই পায়োনিয়ার। আপনারা জানেন যে আমরা একটি ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান তৈরি করেছি, সেখানে বিশ্বের কাছে এটা সমুদ্রিত হয়েছে। বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের পরিমাণ মাত্র 0.4% হলেও জলবায়ু অভিঘাত ও মানবসৃষ্ট দুর্যোগে চরম ক্ষতির শিকার হচ্ছে। ভবিষ্যতে নিরাপদ ও সমৃদ্ধ আবাস নিশ্চিতে জানানো হয়েছে জলবায়ু ন্যায় বিচার ও প্রতিশ্রুতি অনুযায়ী অর্থ ছাড়ের আহ্বান। আমরা যে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং আমাদের যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে ক্ষতিগ্রস্ত জনসংখ্যার, এবং সেখানে যেটা এক্সপেক্টেড যে
2050 সালের মধ্যে 133 মিলিয়ন লোক এই জলবায়ুর কারণে ডিসপ্লেসড হবে, এবং যেটা কিন্তু একটা ভয়াবহ ব্যাপার। আমরা যদি এখনই ইনিশিয়েটিভ না নেই এবং জোরে সোরে এই ব্যাপারে ন্যাশনাল ফ্রেমওয়ার্কের মাধ্যমে এগিয়ে নিয়ে না যাই, তাহলে কিন্তু আমাদের একটা বিশাল ডিজাস্টার অপেক্ষা করছে আমাদের জন্য। সুতরাং এই ব্যাপারটি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবং এ নিয়ে কিন্তু সবাইকে এগিয়ে আসতে হবে এবং কাজ করতে হবে, এবং এই ব্যাপারটিকে আমাদের মাননীয় উপদেষ্টা বলেছেন যেন আমরা দেরি আর না করি, আমরা যেন দ্রুত এই ব্যাপারে এগিয়ে আসি। এই আন্তর্জাতিক দর কষাকষি শেষ হওয়া পর্যন্ত বসে থাকার কোনো সুযোগ নেই, কারণ আমরা প্রতিনিয়ত যা মুখোমুখি হচ্ছি, আমাদের জনগোষ্ঠীর মানিয়ে নেওয়ার ক্ষমতা তার থেকে অনেক কম। আরেকটা হচ্ছে উন্নত দেশগুলো তাদের যে অর্থনৈতিক মডেল এবং কার্বন নিঃসরণ না কমানোর কারণে কিন্তু এই ক্ষতিগুলো বেড়ে যাচ্ছে। এদিকে বিশ্বজুড়ে যুদ্ধ ও গণহত্যা বন্ধের পাশাপাশি ধরিত্রী রক্ষায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে জোর কর্মসূচি করছেন পরিবেশবাদীরা। করুণ বাস্তবতা বলছে, জলবায়ু অভিঘাত ও মানবসৃষ্ট কারণে এই মুহূর্তে বাংলাদেশের 50 লাখ মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে রয়েছেন। ধনী দেশগুলোর রাজনৈতিক সদিচ্ছা ও পর্যাপ্ত অর্থায়নের পাশাপাশি কার্যকর উদ্যোগে সমাধানের রূপরেখা দেখছেন জলবায়ু বিশেষজ্ঞরা। আলিমাল রাজি, চ্যানেল আই, বাকু, আজারবাইজান। 5 বছরের কম বয়সী শিশুদের দীর্ঘমেয়াদী নিউমোনিয়ায় আক্রান্তের হার বাড়ছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারের কারণে রোগের জটিলতা বাড়ছে। 2025 সালের মধ্যে নিউমোনিয়াতে 5 বছরের কম বয়সী শিশু মৃত্যু প্রতি হাজারে 3 জনে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা থাকলেও এক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের অকার্যকারিতা নতুন চ্যালেঞ্জ। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। 6 বছরের আলিফ দীর্ঘ 1 মাসের বেশি সময় ভুগছে নিউমোনিয়াতে। শুরুতে জ্বর, ঠান্ডা, কাশি ও শ্বাসকষ্টের চিকিৎসায় শিশুটিকে একাধিক ডোজে নানা ধরনের অ্যান্টিবায়োটিক দেয়া হয়। সুস্থ না হওয়ায় এখন হাসপাতালেই চিকিৎসাধীন। নর্দমা শিশু ক্লিনিকে নিয়ে গেছি, ওইখানে একদিন থাকার পরে পরের দিনকে ওর বুক এক্সরে দিয়েছে। বুক এক্সরে দেওয়ার পরে ও মানে ফুসফুসি সমস্যা ধরা পড়ছে। পরে বক্ষবিদিতে সাথে সাথে চলে আসছি। বক্ষবিদি হসপিটাল যাওয়ার পর ওর রিপোর্ট দেখে বলতেছে যে ওর তো নিউমোনিয়া হয়েছে। চিকিৎসকরা বলছেন, শিশুটির অপুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতার দুর্বলতা তো রয়েছেই, এর বাইরে বিভিন্ন ডোজে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক সেবনে রোগের বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক আর কাজ করছে না। এই বাচ্চাগুলির ক্ষেত্রে যদি নিউমোনিয়ার মেয়াদ 1 মাসের বেশি দীর্ঘস্থায়ী হয়, তখন আমরা এদেরকে বলি মেয়াদি নিউমোনিয়া বা পারসিস্টেন্ট নিউমোনিয়া। এবং এই পারসিস্টেন্ট নিউমোনিয়াটাকে নিয়েই এখন ভাবার সময় হয়ে গেছে আমাদের। 17-র পর থেকে আমরা 8-7 এর মধ্যেই ঘোরাঘুরি করছি, তারপরে আর আমরা নামাতে পারছি না। ঢাকার বিশেষায়িত শিশু হাসপাতালে চিকিৎসার জন্য আসা রোগীদের মধ্যে 10 থেকে 15% শিশুই দীর্ঘমেয়াদে নিউমোনিয়ায় আক্রান্ত। আমাদের দেশে রিজার্ভ ফোর্স ব্যবহার করার জন্য কিন্তু কোনো দায়বদ্ধতা নাই, পৃথিবীর অনেক দেশেই রয়েছে। আর রিজার্ভ অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আমাকে অবশ্যই চিন্তা করতে হবে যে এটাই হচ্ছে আমার একমাত্র রিসোর্স। এটার প্রায়োগিক ক্ষেত্রে এই নীতিমালাটাকে যদি আমরা মানে পাই টু পাই প্রয়োগ করতে পারি, তাইলেই একমাত্র হয়তো এটা কন্ট্রোল করা যাবে। দেশে 5 বছরের কম বয়সী শিশু মৃত্যুর অন্যতম কারণ নিউমোনিয়া। বিভিন্ন সূচকে উন্নয়নের কারণে নিউমোনিয়া জনিত মৃত্যুহার 2017 সাল পর্যন্ত প্রতি হাজারে 7 থেকে 8 জনে স্থিতিশীল। 2025 সালের মধ্যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নিউমোনিয়ায় মৃত্যুহার প্রতি হাজারে 3-এ নামিয়ে আনতে অ্যান্টিবায়োটিকের ব্যবহার অন্যতম চ্যালেঞ্জ বলছেন চিকিৎসকরা। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে বিরতি। আর বিরতির পর যা থাকছে, স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুর মৃত্যুতে শোক, শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে হবে এই ফুটবল কিংবদন্তির দাফন। ফিরে এলাম বিরতির পর।
গাজায় ইসরায়েলি হামলায় ৭৬ জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ১৫৮ জন। দুর্ভিক্ষ পীড়িত গাজায় জাতিসংঘের ত্রাণবাহী ১০০টি গাড়ি লুট হয়েছে। লুটপাটকারীদের ধরতে চালানো অভিযানের সময় প্রাণ হারিয়েছে ২০ ফিলিস্তিনি। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলায় ৫ জন নিহত হয়েছে। হিজবুল্লাহ তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার পর বৈরুতের কেন্দ্রস্থলে হামলা চালায় ইসরায়েল। বৈরুতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে হামলার পর একটি ভবনে আগুন জ্বলতে দেখা যায়। এছাড়া বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে বলে জানা গেছে। এবারে কৃষি সংবাদ। টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় বস্তায় আদা চাষ জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে স্কুল কলেজ পড়ুয়া অনেক শিক্ষার্থী পড়াশোনার খরচ জোগাচ্ছেন আদা চাষ করে আয়ের টাকা দিয়ে। এতে নিজেরা লাভবান হওয়ার পাশাপাশি দেশে আদা আমদানি নির্ভরতা কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট। টাঙ্গাইলের সখীপুর পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের দ্বাদশ শ্রেণীর ছাত্র আবির হাসান। লেখাপড়ার পাশাপাশি তিনি ইউটিউব দেখে ৩০০ বস্তায় আদার আবাদ করেছেন। বাড়ির রেঙ্গিনায় তিনি পরিত্যক্ত ৩% জমি ব্যবহার করেছেন আদা চাষে। আবিরের মতো আরো অনেকেই বস্তায় আদার চাষ করছেন। বস্তায় আদা চাষ মূলত এইখানে আমার খরচ হয়েছে ৯,০০০ টাকার মতো। জায়গাও কম লাগছে, ২ থেকে ২.৫% মধ্যেই এটা মেকআপ হয়ে গেছে এবং প্রতি বস্তায় আমি হিসাব করে দেখেছি যে আমার ৩০ টাকার মতো খরচ হয়েছে। তো ইনশাল্লাহ বাজারটা আশা করতেছি খুব ভালো হবে। যদি গতবারের মতো আর কি আদার বাজারটা ভালো থাকে তাহলে ইনশাল্লাহ আমি ৮০,০০০ থেকে ১ লক্ষ টাকার মতো বিক্রি করতে পারবো। আদা শুধু মশলা জাতীয় খাবারই নয়, ভেষজ পণ্য হিসেবে নানা রোগের প্রতিষেধক হিসেবেও কাজ করে, পূরণ করে ভিটামিনের চাহিদাও। বস্তায় আদা চাষের খরচ অনেক কম এবং এখানে লাভ হওয়ার সম্ভাবনাও বেশি। ভালো ফলন হয়েছে এবং বিক্রি করে লাভবান হব এবং আমার প্রয়োজন মেটাবো। দেশে প্রতি বছর ৩ লাখ মেট্রিক টন আদার চাহিদা রয়েছে। এর মধ্যে দেশে উৎপাদন হয় ২ লাখ মেট্রিক টন, বাকি ১ লাখ মেট্রিক টন আমদানি করা হয়। পরিত্যক্ত জমিতে আদার আবাদ করা হলে চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব বলে মনে করছেন অর্থনীতিবিদরা। প্রত্যেক আঙিনায় যদি কিছু কিছু আদা চাষ করা হয়, ৫ থেকে ১০ বস্তা পদ্ধতিতে আদা চাষ করলে বাংলাদেশের এই চাহিদা ৩ লক্ষ মেট্রিক টন চাহিদা পূরণ করার পরও আরও ৩ লক্ষ টন আদা বিদেশে আমরা রপ্তানি করতে পারি এবং আমাদের যে জায়গায় আদা চাষ করা হয় ওই জায়গায় আমরা অন্য শস্য আমরা উৎপাদন করতে পারি। কৃষিক্ষেত্রে এমন ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা সম্মিলিতভাবে অর্থনীতিতে বড় অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। টাঙ্গাইলের সখীপুর থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। সাগরের পরিবেশ প্রতিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টির তাগিদ দিয়েছেন পরিবেশবাদীরা। কক্সবাজারে মৎস্যজীবী পরিবারের নারীদের নিয়ে আয়োজিত সম্মেলনে প্লাস্টিক দূষণ রোধ এবং মৎস্য সম্পদের সুষ্ঠু আহরণে গুরুত্বারোপ করেন তারা। সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে মাছ শিকার নীতিমালা মেনে চলতে মৎস্যজীবী পরিবারের সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়। নুরুল আলমের ভিডিওচিত্রে সরোয়ার আজম মানিকের রিপোর্ট। প্রাকৃতিক সম্পদে ভরপুর বঙ্গোপসাগরের উপর নির্ভরশীল হাজারো পরিবারের জীবন জীবিকা। তবে জলবায়ু পরিবর্তনের পাশাপাশি অসচেতনতা ও বিভিন্ন দূষণে বিপন্ন সাগরের পরিবেশ প্রতিবেশ ও জীববৈচিত্র্য। পরিস্থিতির উন্নয়নে ইউএসআইডির ইকোপিস প্রকল্প ২ ওয়ার্ল্ড পিসের উদ্যোগে উপকূলীয় অঞ্চলের মৎস্যজীবী পরিবারের নারী সদস্যদের সম্মেলন। এতে সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় অবদান রাখার কথা জানান নারীরা। সাগরকে দূষণমুক্ত রাখতে আইনের প্রয়োগের পাশাপাশি সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন আয়োজকরা। লক্ষাধিক জেলে পরিবার এবং অন্যান্য উপকারভোগীর জীবন এবং জীবিকা নির্বাহ করছে। নির্বিচারে মাছ ধরে যেটা প্রয়োজন নেই সেই করে দূষিত করে সাগরটাকে ধ্বংস করে দেই, বাংলাদেশ এটার উপকার থেকে বঞ্চিত হবে, বাংলাদেশে একটা দুর্যোগ নেমে আসবে। যারা পুরুষরা আসলে সাগরে যায় তাদের একটা বড় একটা ভূমিকা আছে তাদেরকে মোটিভেট করার জন্য। তারা যদি জানে আসলে এই আইনগুলো সম্পর্কে, যদি ধারণা থাকে তাহলে তার স্বামীদেরকে বলতে পারবে না বাইদিন ব্যান্ড পিরিয়ডে মাছ ধরা যাবে না, এই সময় ইলিশ মাছ ডিম ছাড়ে, বা এই আপনি সাগরে গেলে এই প্লাস্টিক বা বিভিন্ন ধরনের যে আমরা যে পচা জাল বা যেগুলো নষ্ট জালগুলো ফেলে যাওয়া যাবে। সুনীল অর্থনীতির এই সম্ভাবনাকে কাজে লাগাতে উপকূলের মানুষ আর সাগর ব্যবহারকারীদের
আরও সচেতন ও উদ্যোগী হওয়ার তাগিদ সব মহলের। কক্সবাজার থেকে সরওয়ার আজম মানিক, চ্যানেল আই। এবারে খেলার খবর। ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ, নেওয়া হয়েছে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আজ কলেজ গেটে আবারও অবস্থানে শিক্ষার্থীদের ঘোষণা, ক্লাস পরীক্ষা বর্জনের ডাক। গণতন্ত্র ও মানবাধিকার উন্নয়নে ঐক্যমতের ঘোষণায় বে অব বেঙ্গল সংলাপের সমাপ্তি, জলবায়ু সহনশীল জ্বালানির ওপর গুরুত্বারোপ। এবং বিশ্ব জলবায়ু সম্মেলনে উন্নত দেশগুলোকে প্রতিশ্রুতি পূরণে সচেষ্ট হওয়ার আহ্বান, ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশের জন্য কার্যকর উদ্যোগের পরামর্শ। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।